আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৪। লিখেছেন ফাবিহা মম। চোখে মুখে হিংস্র প্রতাপ, চোখের কটর শক্ত, পলকহীন চোখ দুটো স্ক্রিনের দিকে নিবদ্ধ, নিকোটিন ফুকা ঠোঁট দুটো ফাঁক হয়ে আছে। মোহিত দৃষ্টিতে অবাক ভঙ্গিতে বুক ফুলিয়ে যাচ্ছে, মনে বাজছে সুর, কানে চলছে তাল, ঠোঁটে আসছে সাড়া। এমন রমণীর মূর্তি যেন কল্পনায় ভাবাচিত্র, যার সৌন্দর্যের কাছে চোখ পড়লে রবীন্দ্রসঙ্গীত বাজে। হৃদয় কুঠিতে উচাটন করে কোথাও যেন মৃদু মৃদু ধাক্কায় অনুভব হয়। ল্যাপটপের দিকে তর্জনী উঁচিয়ে জিজ্ঞেস করলো ভদ্রলোক, এটাই আনসারের বউ? মেয়েটা মেহিনুর আফরিন? ভাইয়ের কথা মতো স্ক্রিনে তাকালো রজনী, সম্মতি জানিয়ে মৃদু সুরে বলল, জি ভাইজান, মেয়েটা মাহাতিমের বউ। আপনাকে দেখানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি তো কাজের ব্যস্ততা দেখলেন না। এটাকে কিছু করুন ভাইজান। এই কেস যদি আপনি হ্যান্ডেল করেন তাহলে আমি চিন্তামুক্ত থাকব। রাত 10টা। জায়গাটা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। নরম সোফায় পাশাপাশি বসে আছে দুজন। রজনী নিজের পার্সোনাল ল্যাপটপ এনে বড় ভাইকে পুরো ঘটনা খুলে বলল। সেই রহস্যময় ট্যুর, সেই কক্সবাজারের সমুদ্র তীর, সেই বালুর কাছে সকলের হাসি হাসি মুখের ছবি, মাহাদির শেষ স্মৃতি, মেহিনুরের গোটা পরিচয় সব এক নিমেষে বিবৃত করল সে। মেহিনুরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে কোমরের চোখ পড়ল ভদ্রলোকের। সেখানে খুবই কর্তৃত্বের সাথে হাত রেখেছে মাহাতিম আনসারি, সদা সর্বদা যার মুখ গম্ভীর হয়ে থাকে, একটা আলাদা ব্যক্তিত্ব, দেহ সুঠম্য ফুটে উঠত। এই ছবিতে সেই মুখটা হাসি দিয়ে আছে, একটা সরস ভাবের প্রাণপূর্ণ চাহনি ঠিক নব্য প্রেমের আশ্বাস দিচ্ছে। আবার মেহিনুরের দিকে দৃষ্টি রেখে থুতনি চুলকে বলল, মেয়েটার নাম সুন্দর, দেখতো গেয়েও লাগে না। টার্গেট কি একটাই, নাকি উদ্দেশ্য অন্য কিছু আছে? খুবই রসের সাথে নিঃশ্বাস ফেলল রজনী, একের পর এক ব্যর্থ প্রচেষ্টার ঘটনা উল্লেখ করে বলল, উদ্দেশ্য একটাই ভাইজান, ওকে মেরে ফেলা। যদি অনাকে বিয়ে করতো তাহলে কোনো টেনশনই ছিল না। আনসারি খুব ভোগাচ্ছে ভাইজান। আমি বাজেভাবে হেরে গিয়েছি। ব্যর্থ হতে হতে আমার আর ধৈর্য এখন তলায় জমে গেছে, আর পারা যায় না। যতবার ধরার জন্য ফাঁদ পেতেছি, আনসারি ততবারই আমাকে তছনছ করে দিয়েছে। 2 বছর আমাকে যন্ত্রণা দিয়েছে ভাইজান। না পেরেছি বলতে, না পেরেছি ধরতে। যতবার ওকে যন্ত্রণার মুখে ফেলতে চাইতাম, কোনো না কোনো বাধা আসতোই। আমি সহ্য করতে পারছি না। রজনীর কথাটা শোনার পর ভ্রু কুঁচকাল সে, বোনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টি ছুঁড়ে গম্ভীর গলায় বলল, কী ধরনের বাধা? এমপির সম্মান পেয়েছ রোজু, পুরো তোমাকে পার্ট নম নম করে, সেখানে ব্যর্থ কিছু হচ্ছে কেন? সমস্যাটা কোথায়? দাঁত দাঁত শক্ত করে চোখ বুজল রজনী। ব্যর্থতার আগুন, অপ্রকাশ্য জ্বালাটা খুব কষ্টে গলা ধারণ করল। পুনরায় চোখ খুলে সংযত গলায় আসলো, ঘটনা বলল, আমাকে বারবার গুড়িয়ে দেওয়া হচ্ছে। কি হচ্ছে সেটা আমি জানি না ভাইজান। মেহিনুরের উপর লোক ফিট করেছিলাম। প্রফেশনাল গ্যাংয়ের 7 জন সদস্য মহিমপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরিকল্পনা মোতাবেক ওরাও আমাকে ফোন দিয়ে জানায় পৌঁছে গেছে। এরপর যেটা হলো সেটা আমি ভাবতেও পারিনি ভাইজান। যাদের হায়ার করেছিলাম তাদের লাশ তো দূরে থাক, 7টা জীবন্ত মানুষ অস্তিত্ব মুছে গেছে। তদন্তের জন্য 4 সদস্যের টিম পাঠাই, ওরাও কোনো সুরাহা করতে পারেনি। আশ্চর্যের ব্যাপার হলো, ওই মোল্লাবাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না। ওদের ফোন কল পর্যন্ত চেক করে দেখেছি, কোনোভাবে আনসারের সাথে সম্পৃক্ততা পাইনি। ও দেশের বাইরে গিয়ে ওই বাড়িতে খোঁজ নিত না। মেহিনুরের সাথে সম্পর্ক বলতে গেলে নষ্ট ছিল। মেহিনুরও নিজ থেকে যোগাযোগ করতো না। এর মধ্যে লোক পাঠালে কেউ ফেরত আসতো না। আমি নোমান ইকবালের উপরও কড়া নজর দিয়েছিলাম। ওরও কোনো সন্দেহজনক ব্যাপার ধরা পড়েনি। মাহাতিম দেশের বাইরে যে কাজে গিয়েছিল, ও সে কাজেই ব্যস্ত ছিল। তাহলে আমার এখানে প্রশ্ন হলো, মেহিনুরের উপর কিছু হচ্ছে না কেন? যদি মাহাতিম ওকে না বাঁচায়, তাহলে ওকে কে বাঁচাচ্ছে? কে ওর প্রতি সহায় হচ্ছে? কে আমার চালগুলো ভেঙে দিচ্ছে ভাইজান? আপনিই বলুন, কেন এমনটা হচ্ছে? ঘরে মোমের আলো, কাঠের দরজাটা বন্ধ। বাইরে বৃষ্টি কমেছে, ঝিরিঝিরি বাতাসে মিষ্টি গন্ধ ছড়েছে।
কালো চোখ দুটো দিকে তাকিয়ে আছে মাহাতিম, সম্পূর্ণ ভর মেহিনুরের উপর ছেড়ে মুখের দিকে ঝুঁকে আছে। ডান গালটা ছুঁয়ে ছুঁয়ে একটুখানি হাসল সে, বা হাতে গলার ওড়নাটা মুঠোয় ধরল মাহাতিম। মেহিনুর চোখ নিচু করে চুপচাপ কীর্তিটা দেখতে লাগলো। খুব সনতপর্ণ ওড়নাটা টেনে টেনে গলামুক্ত করল। সহ্যসায়ন্য মেহিনুরের নীরবে নিভৃত সমস্ত কিছু অবলোকন করতেই নির্ভীক মানুষটার বা কাদের মাঝে ডুবে গেল। হৃদয়ের আলিঙ্গনটুকু পূর্ণ করার জন্য থুতনিটা রাখল মেহিনুরের কাঁধের হাড্ডিতে। গালটা মিলিয়ে দিল কানের সাথে, পিঠের নিচে 2 হাত গলিয়ে মেহিনুরকে বুকের সাথে চেপে ধরল। এ যেন আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরা শক্ত বাহুবন্ধন। শক্ত বাহুবন্ধনের সংকুচিত চাপে নিঃশ্বাসটা আটকে এলো মেহিনুরের। তবুও কোনো মতে নাক ফুলিয়ে শ্বাসটুকু ছাড়ল সে। বা কাঁধের কাছে লুকানো মুখটা ফিসফিস করে বলল, যদি বলি যোগাযোগ বন্ধ রাখার পেছনে কারণ আছে, তাহলে কি তুমি বিশ্বাস করবে? সিলিংয়ের দিকে তৎক্ষণাৎ দৃষ্টি রাখল মেহিনুর। বিদ্যুৎহীন ফ্যানটা স্থির, রুমে পর্যাপ্ত আলো নেই। সম্পূর্ণ কথাটা শোনার পর কিছুক্ষণ চুপ থেকে বলল, কি কারণ? প্রশ্নটা করার সাথে সাথে দম আটকালো মেহিনুর। বাহুবন্ধনের সুদূর চাপে শক্ত রইল সে। প্রাণ চঞ্চল করা অনুভূতিতে জীর্ণ থাকতেই কানে প্রখর সান্নিধ্যর সাথে চুমু খেল। কিছুক্ষণের ভেতর বাহুজোড়া শিথিল করে মুখ তুলল মাহাতিম। চোখে চোখ রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার কি মনে হয় আমি বোকা? ওই রকম সামান্য ঘটনার জন্য কেউ যোগাযোগ বন্ধ করবে? আমি বিনা কারণে কাজটা করিনি। তুমি যেই গাড়িতে যাওয়ার জন্য চলেছিলে, ওই গাড়ি আমি তছনছ করে দিতাম, তবুও তোমাকে যেতে দিতাম না মেহিনুর। দরকার পড়লে তোমার হাত পা বেঁধেই হোক, আমার বাড়ি থেকে এক পাও নড়তে দিতাম না। এ নিয়ে মামলা টামলা খেলে খেতাম, ভয় নেই। আমার বউ ভুল বুঝে চলে যাচ্ছে, এটা আমি মেনে নেব? আমার ইচ্ছা ছাড়া, আমার অনুমতি ছাড়া সামান্য ঘটনা রেশ ধরে তুমি চলে যাবে, আর আমিও বসে বসে তামাশা দেখব? এটা বাংলার নাটক না মেহিনুর। যদি তোমার ক্ষতির আশঙ্কা না থাকতো, আমি মহিমপুর আসাটাই ব্যর্থ করা ছাড়তাম। কথার ভঙ্গিতে ক্ষুব্ধ অবস্থা ফুটে উঠেছে মাহাতিমের। বাক্যের পর বাক্য যেন চাপা ক্ষোভের প্রকাশ। ইচ্ছা বিরুদ্ধে কাজটা যেন ঘাতের মতো বাজিয়েছে। সেটা চোখের দৃষ্টি, মুখের ভঙ্গি সব কিছুতে দৃশ্যমান। মেহিনুর চুপ থাকার পরিকল্পনায় ছিল, কিন্তু মনের মধ্যে অসংখ্য প্রশ্নের ঘূর্ণিপাক। চুপ থাকতে পারল না। সোজা কাটকার ভঙ্গিতে প্রশ্ন করল সে, আপনি কিছুই খুলে বলছেন না, সব জায়গায় কিন্তু লাগিয়ে কথা শেষ করছেন। আমি জানতে চাই, কেন আপনি আমার সাথে যোগাযোগ রাখলেন না? আপনার এমন কঠিন পদক্ষেপের পেছনে শক্ত কারণ কী ছিল? কেন আপনি আমার সাথে এমন আচরণ করলেন? যেখানে আপনার বিভিন্ন ক্ষমতার কথা শুনি, সেখানে এই ক্ষমতা কেন ব্যবহার করলেন না? আপনার এসব কাজের পেছনে বারবার কেন আমাকে ঠেলে দিলেন? প্রশ্নবাণে নিরুত্তর রইল মাহাতিম। নয়ন মন একীভূত করে স্লান ঠোঁটে হাসল। বুক ভারী নিঃশ্বাসটা আস্তে করে ছেড়ে নিষ্প্রভ কণ্ঠে বলল, মা গেলে তো মা আসে না, বউ ঠিকই আসে, কিন্তু আমার ক্ষেত্রে বউ গেলে তো তুমি আসবে না, উল্টো আমার ভালোবাসায় চলে যাবে। ঘটনার শুরুয়াত সেই রাতের দিকে। বাড়িটা তখন সৌভিকের বিয়েতে পূর্ণ। সবখানে রমারম আনন্দ। মেহিনুর রুমে নেই, কাজের জন্য নিচে ছিল। খুব স্বাভাবিকভাবে রাত 10টার দিকে কল আসে। মাহাতিম সেটা রিসিভও করে, কিন্তু সে জানত না ওই একটি কলই সব কিছু বিগড়াতে প্রস্তুত। পাক্কা কয়েক মিনিট স্তব্ধ ছিল মাহাতিম। নিজের উপরে বিশ্বাস হচ্ছিল না। সত্যি ডাক এসেছে। ডাইরেক্ট গভর্নমেন্ট থেকে সুপারিশ নিয়ে অফিসিয়াল লেটার পৌঁছেছে। এত তাড়াতাড়ি এই সুযোগ আসলো কেন? কেন আসলো? মনে প্রাণে শুধু দেরির জন্য আবদার করত। অন্তত মেহিনুরের জন্য সব কিছু বন্দোবস্ত করে তারপর যেতে চাইতো। এই মুহূর্তে কিভাবে কি দেখবে? সৌভিকের বিয়ে, মায়ের চিকিৎসা, মেহিনুরের নিরাপত্তা, এসব কি সম্ভব? রাগের চোটে ঠোঁট কুঁচকে ফোন ছুঁড়ে মারল। ভাগ্য পরিহাসে ক্ষুব্ধ হয়ে ফুঁসতে থাকলো মাহাতিম। তখন সে জানত না দরজার বাইরে আরও 2জন ব্যক্তি চুপচাপ সব দেখছে। সেই 2জন ব্যক্তি আর কেউ না, তৌফ ও ফারিন ছিল। এই ঘটনা মুখ ফুটে কাউকে বলেনি মাহাতিম। যদিও তৌফ ফারিন ভুলবশত রাগের তেজটা দেখেছে, তবে আসল ঘটনা জানতে পারেনি কেউই। বিদেশি স্পোর্ট বোতলটা বের করল ভদ্রলোক। গ্লাসের কাছে বোতল কাত করে ঢকঢক করে পানীয় ঢালল। চ্যাপটা বোতলটা বন্ধ করে আদেশের সুরে বলল,
গ্লাসটা নাও রোজু, মেজাজটা ঠান্ডা করো। আমি গরম মেজাজের কথাবার্তা সহ্য করি না। কাচের টেবিলে বিয়ারপূর্ণ গ্লাসের দিকে নজর দিল রজনী। বড় ভাইয়ের আদেশটার মান্য করে ডান হাতে বাড়িয়ে দিল। গ্লাস তুলে ঠোঁটের কাছে নিতেই তপ্ত গলায় বলল, আমার কথাগুলো শোনার পর কি মনে হচ্ছে ভাইজান? ঘাপলা কি আছে না? খুবই গম্ভীর সুরে উত্তর দিল ভদ্রলোক, আছে। না থাকলে হেরে যেতে না। তোমাকে গুল খাইয়েছে রোজু, তুমি এখনো ছেলেটাকে শক্তভাবে নিলে না। ওর দূরদর্শী চিন্তাভাবনা ধরতে পারছো? তুমি পারোনি। ও দেশ থেকে গিয়েছে ঠিকই, কিন্তু সব পাকাপোক্ত করে গিয়েছে। তোমার ফাঁদে তোমাকে ডুবিয়ে গেছে রোজু। ও মেহিনুরের আফরিনকে সাথে সম্পর্ক নষ্ট করেনি, শুধু একটা ধাপ্পাবাজি করেছে। চুমুক দিতে গিয়ে চৌকিতে হলো রজনী। পানিউত গলা আটকে গেলে খুব খুব করে কেসে উঠল। চোখ কুচকে কাশতে কাশতে প্রশ্ন ছুড়ে বলল, আপনি কিভাবে নিশ্চিত ভাইজান? আমি নিজে দেখেছি সব কিছু নষ্ট। মাহাতিম যে কোনো ধরনের যোগাযোগ রাখেনি, এটাও ওর কল লিস্ট বলে দিচ্ছে। সূর্যচোখে তাকালো ভদ্রলোক, বাবরুটা উপরে তুলে বিজ্ঞের মতো বলল, মানুষের মাথাটা 100 কম্পিউটারের সমান, বাকিটা বোঝা উচিত রোজু। আনসারের মাথাটা খুবই শার্প, ওর চিন্তাগুলো কয়েক ধাপ এগিয়ে থাকে। ও এখানে বসেই বলে দিতে পারবে ঠিক কত পা এগোলে ওই দরজা পর্যন্ত যাওয়া সম্ভব। ওর পর্যবেক্ষণ শক্তি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ওর অনুমানের সত্যতা বহুবার প্রমাণ পেয়েছি। আমি নিশ্চিত ওর নিজের পিঠ পেছনে এমন কাউকে রেখে গিয়েছে যে কিনা সব কিছু আড়ালে আড়ালে দেখে রাখত। খুব মাথা খাটিয়েছে রোজু। স্বাভাবিকভাবে দেখলে কেউই বুঝতে পারবে না। প্রশ্ন উদ্রেক চাহনিতে তাকিয়ে আছে রজনী। ভাইয়ের কথার মর্মটা বুঝতে পারেনি। আড়ালে আড়ালে দেখতো মানে? মাহাতিমের পরিচিত বলতে যারা আছে তারা কেউই মাহাতিমের সাথে এই বিষয়ে যোগাযোগ করতো না। এমনকি খাস বন্ধু সৌভিকের সাথেও মেহিনুরকে নিয়ে তর্ক হয়েছে। তার ফলাফল হিসেবে দুই বন্ধুর মধ্যে যোগাযোগ নেই। মাহাতিমকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে অমন পুরুষ কোথায়? বাইরে থেকে কে মাহাতিমকে সাহায্য করেছে? যেহেতু সাহায্য করছে তার মানে ওই ব্যক্তি নিজেও পাওয়ারফুল। না হলে মাহাতিমের সাথে কানেক্ট হবার চান্স শূন্য বটে। এখানে ঘটনার তদুপরি সত্য তাহলে কি কি দাঁড়াচ্ছে সব কিছুর পেছনে? ভাইজান কিভাবে মাহাতিমের চালবাজি বুঝছেন? বিছানায় উঠে বসলো মাহাতিম, পা দুটো ফ্লোরে রেখে বায়ে মুখ ফেরালো। এখনো বিছানায় শুয়ে আছে মেহিনুর। পাশের টেবিলে থেকে মোমের আলোটা মুখের উপর পড়ছে, আরও নরম, আরও স্নিগ্ধ লাগছে। মাহাতিম মৃদু হেসে ওর দিকে বাঁ হাত বাড়িয়ে দিল। না সূচিকে মাথা নেড়ে আবদার সুরে বলল, তোমাকে এই পোশাকে দেখতে চাই না, হাতটা ধরে ওঠো। হাতের দিকে এক নজর তাকালো মেহিনুর। আপন মনে কিছু একটা চিন্তা করে ওই হাতে হাত রাখলো। শক্ত হাতে ভর দিয়ে শয্যা থেকে উঠল। মেহিনুর যখন বিছানা থেকে নামার প্রস্তুতি নিচ্ছিল তখন হাত ছেড়ে আলমারির পাশে হাঁটু গোটালো মাহাতিম। লাগেজ খুলে ভাঁজকৃত শার্টের তলায় হাত ঢুকালো সে। দূর থেকে বসে বসে দেখে যাচ্ছে মেহিনুর। এই লাগেজটা কখন এই ঘরে এনেছে সেটা সম্পর্কে জানে না। মেহিনুর যখন চায়ের জন্য নিচে নামে সম্ভবত তখনই লাগেজটা রেখে গেছে। নিজের শার্টের নিচ থেকে প্যাকেট বের করলো মাহাতিম। মৃদু মৃদু আলোয় দেখা যাচ্ছে ওটা একটা সুতির শাড়ি, রংটা হালকা আকাশি। প্যাকেটটা খুলে ফেলে সামনে আসলো মাহাতিম। দু হাতে শাড়ি নিয়ে ইতস্ত চোখে তাকালো। যদি বলে আমি এটা পরবো না, যদি এই প্রকাশ্য ভঙ্গির ছোট্ট ভালোবাসাটা ফিরিয়ে দেয়, যদি শাড়ির ভাঁজটা না খুলে ফিরিয়ে দিল, মেহিনুরের দোষ নেই, সত্যি কোনো দোষ নেই। কিন্তু মন তো ভেঙে যাবে। মুখে দ্বিধা, চোখে সংশয়, ঠোঁট নাড়াচাড়া করছে, কিন্তু বলতে পারছে না কিছুই। মেহিনুর মুখ তুলে নিরীক্ষা চালিয়ে শান্ত সুরে বলল, আপনাকে একটা শেষ প্রশ্ন করব। যদি যথাযথ উত্তর দেন তো পুরনো রূপে আপনার সামনে ফিরব। যদি আপনার কথায় একটুকু মিথ্যে পাই তাহলে আজকের পর জীবনেও আমাকে খুঁজে পাবেন না। চোয়াল শক্ত করল মাহাতিম। নাক ফুলিয়ে অদ্যম নিঃশ্বাস ছেড়ে প্রত্যয় সুরে বলল, বলো। কঠিন প্রশ্নটা করার জন্য প্রস্তুতি নিল মেহিনুর। ঢোক গিলে গলা ভিজিয়ে জিজ্ঞেস করল সে, আপনার কি মনে হয় মাহাদি আমার জন্য চলে গেছে? শাড়িটা নিচে নামালো মাহাতিম। মেহিনুরের দিকে এক নিষ্ঠ চাহনিতে অটল থেকে দাম্ভিকতার সুরে বলল,
জটিল প্রশ্নের জন্য বায়নার উত্তর দেব না, সত্যই সই। আমার ভাইয়ের জন্য যদি তুমি দায়ী থাকতে আমাকে এই রূপে দেখতে পেতে না। তোমার যে কি অবস্থা করতাম সেটা আপাতত বলতে চাই না। তুমি আমার কি হও না হও সব বাদ। আজন্মের জন্য ধিক্কার জানিয়ে তোমাকে টুকরো করে ফেলতাম। আজ তুমি আমাকে এখানে দেখছো, তোমার সামনে আমি কাঙ্গালের মতো দাঁড়িয়ে আছি। এইভাবে কখনো দেখতে না মেহিনুর। তোমার কাছে তোমার মাহাতিমের মতো আচরণ করি, আজ আচরণ দেখে তুমি অভ্যস্ত আছো। আমার ওই ডেড হেল প্রুফ তোমাকে কোনোদিনই দেখাইনি, আগামীতেও দেখাবো না। এয়ারপোর্ট থেকে নেমেই সোজা গাড়িতে উঠেছি, কোনো দিক তাকাইনি। 13টা ঘন্টা একটানা ড্রাইভ করেছি, কোথাও থামিনি, কোথাও ঘুমাইনি, শুধু চালিয়েছি গিয়েছি, চালিয়ে গিয়েছি। এসব পাগলামি কার জন্য করেছি? তোমার জন্য। আমার বউ এখানে পড়ে আছে, একমাত্র সেই চিন্তা ঘুরঘুর করতো। আমি কোনো খুনির প্রতি মায়া দয়া দেখাতে আসিনি। আমার যেই অধিকার আমি 2 বছর আগে যেতে দিয়েছি, সেই অধিকার আমার কাছে ফিরিয়ে নিতে এসেছি। আমার সম্পদে কারো হস্তক্ষেপ পড়তে দেইনি, কোনো চেয়ারম্যান কুলাঙ্গারকে ভদ্রাবে ছাড়িনি, কোনো জামিল নামের হারামিকে মাফও করিনি। তুমি 2 বছর আগেও আমার বউ ছিলে, এখনও আমার বই আছো। তোমাকে দূরে রেখেছি, কোনো বিচ্ছেদ করিনি। তুমি আমার অবিচ্ছেদ অংশ, যেখানে ছেদ করলে আমার অর্ধেক সত্তাই হারিয়ে যাবে। এমন বোকামো তো জীবনও করব না। কথা শেষ করে বিছানায় শাড়ি ফেলল মাহাতিম, মুখ ফিরিয়ে পা ঘুরিয়ে দরজার দিকে চলল। ছিটকিনিটা যেভাবে লাগিয়েছিল সেটা এখন চট করে নামিয়ে দিল। দরজার 2 দ্বার ধরে খুলে ফেলতেই মুখটা বাঁকাদে কাছে আনলো। সংযুক্ত বাক্যে ঠান্ডা ভঙ্গিতে বলল, যদি আমার কথা বিশ্বাস হয় ওটা পড়ে এসো, সারা রাত রুমের দরজা খোলা রাখবো। যদি মিথ্যের আভাস পাও তবে মোমের আগুনে জ্বালিয়ে দিও। আর আশা লাগবে না, তোমার শাড়ি পরা গন্ধেই আমি বুঝে যাব তুমি কি চাচ্ছ। অপেক্ষা করছে মাহাতিম, নির্ভীক মনটা বেসামাল, অবিচল, চিন্তায় উতলা। বাইরের অবস্থা যতই শান্ত দেখাক সে শান্ত নেই, মনটা অসংখ্য চিন্তায় ডুবে আছে। বারবার চোখ দুটো দরজার দিকে যাচ্ছে, কখন অন্ধকার দরজা ঠেলে আকাঙ্ক্ষিত শিখাটা জ্বলবে, কখন পদশব্দের মৃদু মৃদু আওয়াজ বুকটা ভারী হবে, কখন অপেক্ষা কাটিয়ে আসবে মেহিনুর, শাড়ি জড়িয়ে লজ্জাবতীর ন্যায় হাজির হাজির হবে। ওর ছোট্ট মুখটা অনেকক্ষণ ধরে কখন আদর করবে, লজ্জারাঙা মুখটা বুকে টেনে নিবে। আর কত অপেক্ষা, ধৈর্য যে কুলাচ্ছে না। সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে 50 মিনিট চলে গেছে, এখনও তো আসলো না। সে কি আসবে না? অপেক্ষার কাতর চোখ দুটো বন্ধ করলো মাহাতিম। শেষ ধৈর্যটা রাখার জন্য মনে মনে বলল, ও আসবে, হাল ছাড়িস না। বিছানায় শুয়ে আছে মাহাতিম, চোখের উপর হাত ফেলে সময় গুনছে। মেহিনুর যেন আসুক মনে প্রাণে চাচ্ছে, এবার এলে কোথাও যেতে দিবে না, একদম সিন্ধুকের মতো রেখে দিবে, একটু করে আদর দিবে, একটুখানি রাগ দেখাবে, শাসনের বেলায় করা হবে, দিন শেষে কাছেই রাখবে। অনেক সহ্য করেছে মেয়েটা, এবার একটু কাছে রাখার দরকার। সুগভীর ছায়াতলে ভীষণভাবে যত্ন নেওয়া প্রয়োজন, আদরের সোহাগে সবটুকু উজাড় করে ভালোবাসা দরকার। রুমটা অন্ধকার, আলো জ্বালেনি মাহাতিম, একমাত্র আলোটা দরজা দিয়ে ঢুকলো। সবটুকু অন্ধকার পরিষ্কার করে দিক, অপেক্ষার যন্ত্রণা নিপাত যাক। মাহাতিম বেকুল হয়ে আনমনের বলল, একবার আসো বউ, শাড়িটা পুড়িয়ে দিও না। চোখ দিকে হাত সরালো মাহাতিম, আবার দরজার দিকে চাইল। খোলা দরজা, কেউ নেই, কোনো পদশব্দ নেই। অধীর নেত্রে তাকিয়ে রইল মাহাতিম, অসহায়ের মতো দীর্ঘশ্বাস ফেলল। যদি মেহিনুর না আসে, যদি শাড়িটা পুড়িয়ে দেয়, তাহলে আজকের পর আর আসবে না, চিরদিনের জন্য মোল্লাবাড়িকে ছেড়ে দিবে। এমনভাবে সরে যাবে যেন কখনো ছিল না সে। কষ্ট হবে, দুঃখ লাগবে, মনটা খুব ভেঙে যাবে, তবুও মেয়েটা খুশি থাকুক। এতটুকু যন্ত্রণা যদি মেহিনুর স্বস্তি দেয় তবে আক্ষেপ নেই, কিন্তু আফসোস, ওই মনের মধ্যে আর কাউকে জায়গা দিতে পারবে না, সেটা কোনো দিন সম্ভব না। ওই সম্মানীয় স্থান, স্প্রেড, ভালোবাসার চিহ্ন, এটা অকাট্য দলিল, অমূল্য প্রমাণ, একমাত্র সাক্ষ্য যে সেও পাগলের মতো ভালোবেসেছিল। নিঃস্ব শূন্য ভঙ্গুর মনটা কারো কাছে আমানতের মতো রেখেছিল। তবে দোষ এই এতটুকুই, আমানত তুলে দেওয়ার পর খোঁজ নেয়নি।
দিনের পর দিন নিখোঁজ থাকার সংবাদে তার উপর গাদ জমেছে। বুঝতেও পারিনি, ভাবতেও পারিনি। গাদের পাতলা প্রলেপটা একটু একটু করে মোটা হচ্ছে। আজ সেই প্রলেপটা শক্ত দেয়ালে পরিণত। সেটা উঠানোর পন্থা, সারানোর টোটকা তারও জানা নেই। দীর্ঘ সময় এমন চিন্তা নিয়ে ডুবে থাকতেই নাকে জোরালো গন্ধ পেল। একবার দুইবার শান্তভাবে দম নিল। চট করে চোখ খুলল মাহাতিম। ধপ করে শোয়া থেকে উঠে বসল। তার ঘ্রাণের দৃঢ় শক্তি পুরোপুরি সজাগ। পুরো গন্ধটা সত্যি সত্যি পাচ্ছে। অন্ধকারে আরও একবার নিজেকে স্থির রাখল। এটা কি ভ্রম নাকি সত্য সেটা বোঝার জন্য শান্ত রইল। যতবার বুক ফুলিয়ে নিঃশ্বাস নিচ্ছে ততবার পোড়া গন্ধটা নাসাপথে ঢুকছে। ক্রমাগত জোরে জোরে নিঃশ্বাস নিতে এক লাফে বিছানা থেকে নামল। না, মিহিনুর করবে না। নিশ্চয়ই গন্ধটা বাইরে থেকে আসছে। নিজের মিথ্যে অনুমানকে সাঙ্গ করে জানালা খুলল মাহাতিম। ইতিমধ্যে মনের ভেতর ভয় ঢুকে গেছে। অস্থিরভাবে ডানে বামে চোখ ঘোরালো মাহাতিম। নির্ঘাত খড়টুকু পোড়াচ্ছে, কিন্তু না, কোথাও কোনো খড়টুকু নেই। বাইরে কোনো আগুন নেই। মাহাতিম এক বুক হতাশা নিয়ে জানালা থেকে সরে এলো। হতভম্বের মতো পা চালিয়ে বিছানার কাছে আসলো। অন্ধকারে অসতর্কভাবে হাঁটার জন্য পায়ে উষ্টাঘাত খেলো। প্রচণ্ড ব্যথায় চোখটা কুঁচকে যেত, কিন্তু মাহাতিম পাত্তাই দিল না। ধপ করে বিছানায় বসে পড়ল, অথচ পায়ের প্রতি খেয়ালই করল না। সুজলার নির্দেশে কেউ ঘর থেকে বেরোয়নি। সবাই যার যার খাবার নিয়ে নিজেদের ঘরে ঢুকেছে। ইতিমধ্যে সাবা ও সুরাইয়া বাদে সবাই ঘুমিয়ে পড়েছে। সুজলা ইচ্ছে করে তাড়াতাড়ি ঘুমাতে গেছেন। তিনি সব কিছু সময়ের হালে ছেড়ে দিয়েছেন। যদি সব কিছু স্বাভাবিক হয় তাতে দুজনের মঙ্গল। যদি মেহিনুর অটল থাকে তবে মাহাতিম কী করবে তিনি জানেন না, কিন্তু মন গলানোর মতো অদ্ভুত আকর্ষণ মাহাতিমের আছে। অন্তত একটা গুণের কারণে 10টা মানুষকে বাজাতে পারে। ওর যুক্তি, ওর কথা, ওর দূরদর্শীন চিন্তাভাবনা বেশ আশ্চর্যজনক। কথাবার্তার নিশ্চয়ই চুম্বকের মতো একটা ব্যাপার আছে, না হলে মানুষ ওর কথা শুনতে বাধ্য হয় কেন? প্রতিটি কথা বেশ মাপযোগ করে বলে, যে সেখানে বাড়তি কথার রেশ থাকে না। বাক্যের পর বাক্য যেন সততার সাথে ফুটে ওঠে, মিথ্যের ছোঁয়া থাকে না। এবারও সুজলা সব কথা শুনছেন। মাহাতিমের প্রতিটি কথা বর্ণনা সাথে শুনেছেন। একটি ঘটনা শোনার পর আশ্চর্য না হয়ে পারেননি। যে 2 বছর দেশের বাইরে ছিল, ও সময় দেশের নির্বাচনী হাওয়া গেছে। দেশের পরিস্থিতি কী ছিল বলার মতো না। অমন বীভৎস পরিবেশে সব কিছু সামাল দেওয়াটা সোজা কথা না। তারও মনে রজনীর মতো প্রশ্ন বুনেছে। এভাবে বাজির উপর বাজি খেলাটা সহজ কর্ম না। তাও রজনীতে চাল ফেলাটা সাংঘাতিক কিছু। মাহাতিম যেখানে পলিটিক্স করে না সেখানে পলিটিক্সের হতিবম্বি বুঝলো কী করে? এটা কি আশ্চর্য ব্যাপার না? মৃত্যুর কাছে পরাজিত সৈন্য যেমন নিরুত্তাপভাবে তাকায়, চক্ষু ধীরে ধীরে মুদিয়ে ফেলে, 2 ঠোঁটের ফাঁক দিয়ে ক্ষীণ শ্বাসটুকু ছাড়ে, তেমনি সশব্দে দম ছাড়ল মাহাতিম। নিজের সমস্ত অনুভূতি আবদ্ধ করার জন্য নিজের ঠোঁটে দাঁত চাপালো। সুদীর্ঘ শ্বাসটা নিতে অতি কণ্ঠে ঢোক গিলল। খুব চেষ্টার ছিল চোখ দুটো শুষ্ক থাকুক, থাকলো না। ভেতরের যন্ত্রণাগুলো কোনোভাবেই ক্ষান্ত দিল না। বহুদিন পর গভীর শান্ত চোখ দুটো ভিজে এলো। চক্ষুপল্লব বেয়ে নিভৃত 2 ফোঁটা অশ্রু ঝরল। বদ্ধ চোখের পাতায় তর্জনী ও বৃদ্ধাঙ্গুল চাপল মাহাতিম। পকেট থেকে ফোন বের করলো। দ্রুত অবসাদগ্রস্ত অবস্থা থেকে পরিত্রাণের জন্য কল বসালো সে। কয়েকটা টিউন বাজতে রিসিভ হলো কলটা। ওপাশ থেকে স্বাভাবিক কণ্ঠে সাড়া দিয়ে বলল, হ্যালো। নিরুত্তর রইল মাহাতিম। কোনো কথাই বলতে পারল না। অনেক চেষ্টা করলো, একটা শব্দ বেরোলো না। ওপাশের ব্যক্তি এবার ভ্রু কুঁচকে ফেলল। বিচলিত কণ্ঠে বলে উঠল, তুই কি চুপ থাকবি? তীর তীর আঙ্গুলে ভিজে যাচ্ছে। গাল বেয়ে নিঃশব্দে ফোয়ারা ঝরছে। নাক ফুলিয়ে নিঃশ্বাস নিতেই মাথা ঝুঁকালো মাহাতিম। নিজের ঠোঁট ছেড়ে ঢোক গিলল। চোখ থেকে আঙ্গুল সরিয়ে ধাতস্থ গলায় বলল, কেমন আছিস? কণ্ঠটা স্বাভাবিক লাগছে না। নির্ঘাত কিছু হয়েছে। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে সৌভিক। তৎক্ষণাৎ সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। মনে মনে শঙ্কা নিয়ে চিন্তিত গলায় বলল, কিচ্ছু লুকাবি না মাহাতিম, সব খুলে বল। তোর কণ্ঠ আমার কাছে সুবিধা লাগছে না। কণ্ঠরোধ হয়ে গেল মাহাতিমের। আর একটা শব্দ বলতে পারল না।
খুব চেষ্টায় কান্নার উচ্ছ্বাসটুকু ঢেকে রাখলো। সৌভিককে কিছুই বুঝতে দিল না। কি বলবে সৌভিককে? কি বলার জন্য ফোন দিয়েছে? মাহাতিম কোনো কথাই বলল না। কলের ওপাশ থেকে উদ্বিগ্ন সৌভিক আবার জিজ্ঞেস করলো, দোস্ত বল না, এত বছর যোগাযোগ করিসনি, সব মাফ। তোর কি হয়েছে বল, আমার কাছে তো কিছু লুকাস না। অন্তত সেই বিশ্বাস বলে ফেল। তুই কাঁদছিস কেন শালা? তুই অন্যকে কষ্ট দিয়ে নিজে কাঁদবি কেন? ফোন দিয়েছিস চুপ থাকার জন্য? তুই একবারও যোগাযোগ করিসনি, উল্টো নাম্বার বন্ধ করে বসেছিলি। তোর মতো আস্ত শয়তান হয়? বন্ধুতুল্য সৌভিকের কথা শুনে ঢোক গিল মাহাতিম। অনেকটা সময় নিয়ে স্থির হলো সে। হাতের উল্টো পিঠে চোখ ডলে আর্দ্র গলায় বলল, আমার ফোন কল ট্র্যাক হতো, তোদের সাথে যা কথা বলতাম সব শুনতে পেত। যোগাযোগ বন্ধ ছাড়া উপায় পাইনি সৌভিক। যেই মাধ্যমে কথা বলি না কেন সব রেকর্ড হয়ে পৌঁছে যেত। এর মধ্যে আমার বাইরে যাওয়াটা জরুরি হয়। কী কারণে দেশের বাইরে যাই তুই তো জানিস। ওই অবস্থায় কিভাবে ওকে ছেড়ে যাই বল? ফ্যামিলি অ্যালাউ করলে ওকে রেখে যেতাম। আমি তো ট্রিপ যাইনি, কিভাবে ওকে নিতাম? ও আমার কথা বুঝলই না, একটা জিদ ধরে আছে। সেদিন কেন মাহাদির জন্য ওকে দায়ী করেছি? সৌভিক তুই বল, দায়ী যদি করতাম ওকে কে বাঁচিয়ে রাখতাম? মেরে ফেলতাম না? ভারী নিঃশ্বাস ছাড়ল সৌভিক, কণ্ঠ খাটো খাটো করে বলল, তোর সংসারে কেরোসিন দিয়ে আমার জীবনের বাতি ধরিয়ে দিলি। এখন তুই যে অন্ধকারে ডুবে যাচ্ছিস সেই হুঁশ আছে তোর? সামান্য কাণ্ডে এদিকে শাহনাজ পর্যন্ত তোর নাম শুনতে চায় না। ওর তো বোন হয়, তার উপর তোকেও খুব মান্য করত। আমি কতবার তোর কাছে এর কারণ জিজ্ঞেস করেছি, উল্টো তুই আমাকে বকাবো করে দিয়ে দমিয়ে দিতি। ওর মনে আঘাত লেগেছে মাহাতিম। ওর বন্ধমূল ধারণা এটাই, তুই সেদিন ভুলবশত সত্য কথা উগলেছিস। ও এটা ভাবেনি তুই অসতর্ক হয়ে ভুল কথা বলেছিস। এই জন্যই বড়রা বলে, কথা আর থুতো একবার ফেললে মুখে তোলা যায় না। মানুষেরও ভুল হয়। তুই আছিস কোথায়? তোর কল তো বিডির টাইম শো করছে। পুরা গন্ধটা আরও বেড়েছে। রুমের ভেতরটা ধোঁয়াটে, প্রচণ্ড চোখ জ্বালা করছে। নাক নিয়ে নিঃশ্বাস নিতে খুব খুব করে কাশল মাহাতিম। ধোঁয়া সরানোর জন্য ডান হাতে নাড়াতেই কাশতে কাশতে বলল, আমি দেশে একটু কাজে। গলা বিষিয়ে উঠল কাশিতে। প্রচণ্ড ধোঁয়া নাক দিয়ে ঢুকে কণ্ঠনালীতে সমস্যা করছে। স্বাভাবিক কথা তো দূরে থাক, নিঃশ্বাসই নিতে পারছে না। হঠাৎ কয়েক মিনিটের মধ্যে কি হলো? মাথা উঠিয়ে দেখলো পুরো রুম ধোঁয়ায় ভরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সব ধোঁয়ায় মিলে যাচ্ছে। কাশতে কাশতে ফোনটা কান থেকে নামালো মাহাতিম। কলের ওপাশ থেকে চিন্তার সুরে সৌভিক চেঁচামেচি করছে। প্রতিটি কাশির শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। সে চিৎকার দিয়ে ডাকলো, মাহাতিম, দোস্ত তুই কাঁদছিস কেন? হ্যালো। মাহাতিম কাশির চোটে নিরুত্তর রইল। মুখের কাছে ডান হাত মুঠো করে কাশতে কাশতে কল কাটল। দ্রুত বাঁ হাতে ধোঁয়া সরিয়ে রুমের দরজা খুলল সে। বুঝতেই পারছে না এত ধোঁয়া কোত্থেকে এসেছে। চোখে অসহায়ে জ্বালা নিয়ে ডানে বাঁয়ে চোখ ঘুরালো না। কিছু দেখা যাচ্ছে না। কাশতে কাশতে গলাটা বাজেভাবে ঝাঁঝাচ্ছে। এটা স্বাভাবিক গন্ধ না, এটা ঝাঁঝালো টাইপের গন্ধ, যেটা নাক দিয়ে ঢুকলে নিঃশ্বাস জ্বালা ধরে। গলার কাছে খুসখুসে ভাব হয়, চোখ দিয়ে পানি পড়ে। তাড়াতাড়ি চোখ বন্ধ করে কোনো মতে নিচে নামলো মাহাতিম। আঙ্গিনায় সব ঠান্ডা, কেউ নেই, গন্ধতণ্ড কিচ্ছু নেই। অসংখ্য প্রশ্ন নিয়ে সিঁড়িতে উঠল মাহাতিম। সে জানে সবাই ঘুমিয়ে পড়েছে, তবুও গন্ধটা কেউ পায়নি। না পাওয়ার অবশ্য কারণ থাকতে পারে, কিন্তু মরিচ পোড়ার ঝাঁঝালো গন্ধ কেউ পেল না। এটা কি স্বাভাবিক ঘটনা? না তো, এটা স্বাভাবিক ঘটনা না। সিঁড়ি বেয়ে দোতলার উঠল। এই সাইডের দোতলায় কেউ থাকে না। বর্তমানে সে একা। মোম জ্বালায়নি বলে বারান্দাটা অন্ধকার, বলতে গেলে পুরো জায়গাটাই আলোহীন। বাইরে বৃষ্টি নেই, সেটা ক্ষণিকের জন্য থেমেছে। রুমের ভেতর থেকে সকল ধোঁয়া দরজা দিয়ে বেরিয়েছে। ভেতরের বাড়িতে খোলা আঙ্গিনার থাকার জন্য গন্ধটা বুঝি ছড়ায়নি, না হলে ঠিকই সবার ঘরে ঘরে ঢুকত। ফ্ল্যাশ জ্বালানো মোবাইলটা রুমের কাছাকাছি এসে বন্ধ করলো। কলপার থেকে মুখ ধুয়েছে মাহাতিম। চোখের জ্বালাটা কমে এলেও গলা খুসখুস করছে। কাশিটা থেমে থেমে হচ্ছে। ভেতরে ঢুকে দরজা লাগালো মাহাতিম। আর খুলে রাখার প্রয়োজন নেই। যার জন্য নৈশব্দের মুহূর্তগুলো কাটিয়েছে সে আর মুখ ফিরেও চাইবে না। অন্ধকার রুম, একাকী মুহূর্ত,
কেউ নেই পাশে। এমন একটা নিঝুম রাতে পুরনো স্মৃতি ঘটল। কাল তো চলেই যাবে, আজ না হয় শেষ স্মৃতিটুকু থেকে যাক। খোলা জানালার কাছে আসলো মাহাতিম, কাশতে কাশতে গলা ঠিক করলো। কয়েকবার খাকারি দিয়ে জোরে শ্বাস ছাড়লো। আকাশে তাকিয়ে মলিন চাহনিতে হাসলো মাহাতিম। সুর ধরে একটুখানি গাওয়ার ইচ্ছা রাখলো। অভিমানে পিছু নাও, তাকে পিছু ফিরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুঝেই তাকে ডাকছি আবার। দু চোখ বন্ধ করে থেমে গেল মাহাতিম। কোথাও যেন লেগেছে, আবার পুরনো ঘায়ে আঁচড়ে পড়ছে। যেই গলা দিয়ে তীব্র সুর বেরোয় সেখান দিয়ে রেওয়াজ গলা মানায় না। আজই এই গানের ব্যাপারটা জলাঞ্জলি দেবে। সে শোয়ার জন্য বিছানার কাছে আসলো মাহাতিম। জানালা থেকে সরার পর কিছুই দেখা যাচ্ছে না। কোনো মতে হাতড়ে হাতড়ে টেবিলের ফোন রাখলো। বিছানায় উঠে দুহাত টি শার্টে খুলে ফেললো। আন্দাজের বালিশের কাছে টি শার্টটা রাখতেই হঠাৎ কেউ অন্ধকার চিরে বলল, কলেজে যখন আপনার পরিচয় দিয়েছিলাম সবাই আপনার পেশা শুনে আপনাকে ঘাড়ত্যাড়া, বদরাগী, রহস্যহীন বলেছিল। আমি ওদের কথায় তর্ক করিনি। রেসর্টের সন্ধ্যায় আপনার ঠোঁটে যেই গান শুনেছিলাম, আপনাকে পাওয়ার তীব্র ইচ্ছাটুকু সেদিনই অনুভব করি। আহাম্মকের মতো তাকিয়ে আছে মাহাতিম। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বিস্ময়ের ঘোর না কাটতেই তার গায়ে হাত রাখল। চমক উঠল মাহাতিম। কিছু বলার আগেই একজোড়া কোমল বাহুপাশ তাকে বেষ্টন করে ধরল। তার উন্মুক্ত বুকের কাছে ছোট্ট দেহটা লুকিয়ে পড়ল। খুব শক্ত করে আশ্লেষের ডরে বেঁধে ফেলল। মাহাতিমের মুখের কাছে নিজের মুখ এনে বলল, জড়িয়ে ধরবেন না। এক টুকরো হাসি দিল মাহাতিম। চোখটা অন্ধকার সয়ে গেছে। দুটো কালো চক্ষু মাহাতিমের দিকে তাকিয়ে আছে। আবদারি মুখটা খুব কাছে, খুব নিকটে, খুব সন্নিকটে। মাহাতিম পাগলের মতো ওই মুখে চুমু খেলো। দুহাত ছোট্ট মুখটা ধরে গালে কপালে আদর করলো। জোরে জোরে উথাল নিঃশ্বাস নিতেই মুখ নামালো মাহাতিম। সুনিবিড় অন্ধকার প্রাসাদে একমাত্র মানুষটা বহুদিন পর আলো জ্বালালো। যেমন যত্নের সাথে সেই প্রাসাদের প্রতিটি কক্ষে আলো জ্বালালো, তেমনি আবেশী চিত্রে উষ্টা ধরে চুমু বসালো মাহাতিম। দম বন্ধ করে তার ভালোবাসাটুকু অধৈর্য বলে জাহির করলো। ঠিক ঠিক কতক্ষণ, কতখানি, কতটুকু সময় পেরোলো মেহিনুর জানে না। মাহাতিমের চোখ এখনো বন্ধ। পিঠে বোলানো হাতটা সরিয়ে ফেলল মেহিনুর। শাড়ির লম্বা আঁচলটুকু টেনে খুব সন্তর্পণে মাহাতিমের ঠান্ডা পিঠটায় ঢেকে দিল। মিথ্যে বলিনি, মিথ্যে লাগেনি, মিথ্যে ছিল না কিছুই। দু হাতে গলাটা জড়িয়ে কোলে বসল মেহিনুর। প্রাণঞ্চল কিশোরীর ন্যায় মায়া মায়া চোখে তাকালো। অন্ধকার থাকা সত্ত্বেও শান্ত ধীর মুখটা দেখতে পেল। ওই মুখে কোনো ক্রোধ নেই, গাম্ভীর্যের আভাস নেই, কাঠিন্যের ছাপ নেই। শ্রাবণের শান্ত বৃষ্টির মতো ঠান্ডা, সন্ধ্যার ডুবো ডুবো সূর্যের মতো নিস্তেজ, পূর্ণিমার রাত্রির মতো নীরব। একটু আগে অস্থির উৎকণ্ঠায় বিহ্বল ছিল মাহাতিম। সাগরের ডুবন্ত ব্যক্তি যখন সামান্য খড়কুটো পেয়ে বাঁচতে চায়, একটুখানি আশা পেয়ে যেমন রূপে অস্থির হয়, মাহাতিমও যেন ওই রূপে বেকুল হয়ে মেহিনুরকে পাগলের মতো জড়িয়ে ধরে। পুষ্প কুটুতুল্য নরম অধৈর্যগুলোর নিজের উষ্ঠাধর গুজে দেয়। শুষ্ক মাটি যেমন একটুখানি পানি পেয়ে সবটুকু আর্দ্রতা টেনে নেয়, তেমনি মাহাতিম আকুলভাবে ঠোঁট দুটোকে ছিন্ন ভিন্ন করে চুষে নিল। পূর্বের তুলনায় সবটুকু আদরে ছোঁয়া বহুগুণে বাড়িয়ে দিল। যে উৎকণ্ঠিত অবস্থা কোনোদিন প্রকাশ করেনি, যে চিত্রটা মেহিনুরের কাছে খুলে ধরেনি, আজ প্রাণপণে তা মেলে দিল। যেই দুটো বছর দিশেহারা পথিকের মতো নিজেকে নিঃসঙ্গ লাগত, আজ বহুদিন পর সঙ্গিনীর বাহুডোরে নিজেকে আবদ্ধ করে রাখল। এক কাল্পনিক স্বপ্নের মতো লাগলেও স্বপ্নচারিণীর কাছে সঁপে নিজেকে হালকা লাগছিল। প্রায় বহুক্ষণ পর হৃদয়ের প্রাণদায়িনীক ছেড়ে দিল মাহাতিম। অন্ধকার তার শান্ত চোখ দুটো কেবল কাতরের ভাষায় তাকিয়ে রইল। সে জানে না কি বলে প্রিয়তমার কাছে কৃতজ্ঞতা জানাবে। তাকে ছাড়া কতটা নাজেহাল, কতটা দুঃখ পেরিয়ে জর্জরিত ছিল, সে কথা বলতে পারেনি মাহাতিম। চুপ করে বসে রইল, তাকিয়ে রইল। শেষে মেহিনুরের দেহ থেকে দুহাত নামিয়ে নিল। সে ভাবতেও পারেনি মেহিনুর তার কোলের মধ্যেই চলে আসবে।
অম্লান বদনে তাকিয়ে তাকিয়ে চোখের ভাষা পড়ার চেষ্টা করবে। মেহিনুর চোখে চোখ মিলিয়ে নরম সুরে বলল, হয়তো শাড়ি পুড়িয়ে দিতাম, কিন্তু স্মৃতিচিহ্ন পুরানো সম্ভব? আমার মধ্যে যে দাগ কাটা স্মৃতি আপনি গেড়ে দিয়েছেন, সেগুলি কি ভুলতে পারবো? আপনাকে জড়িয়ে আমার সব কিছু কেটেছে। আমি কি মুছতে পারবো? যদি পারতাম, যদি আমার ক্ষমতা বেড়ে যেত, তাহলে নিষ্ঠুরভাবে সব পুড়িয়ে দিতাম। আপনাকে ছাড়ার পর সব জিনিস ছাই করে ফেলতাম। আমি পারিনি। আপনাকে দুঃখ দিলে আমার গায়েই লাগে। আপনাকে জড়িয়ে আমি বেড়ে উঠেছি। সেখানে বিষ দিলে আমার গলায় জ্বলবে। কেন আপনি এত মায়া বাড়িয়ে দিলেন? কেন আপনার প্রতি দুর্বলতা শিখালেন? আমার মধ্যে ভালোবাসার সর্বনাশী বুননটা কেন গেঁথে দিলেন বলুন? মেহিনুর একটু থামল, মূলত থামিয়ে দিল মাহাতিম। মেহিনুরের হাত দুটো ঘাড়ের পেছন থেকে আলগা করতেই রেশমি চুড়ির রিনঝিন শব্দ বেজে উঠল। বাইরে বৃষ্টি না থাকলেও বাতাসের হুল্লোড়ে চলছে, কানে সেই শব্দ স্পষ্ট পাওয়া যাচ্ছে। অকস্মাৎ বুকের ধুকপুকানি বেড়ে গেল মেহিনুরের। মাহাতিম কি করতে চাইছে? হাত দুটো সরিয়ে দিল কেন? কেন সে চুপ করে আছে? মেহিনুর একটু নিজের মনে প্রশ্ন কষে চলল। মাহাতিমের নিশ্চুপ অবস্থা বড্ড এলোমেলো করে দিল। মেহিনুর ঢোক গিলে যেই প্রশ্ন করবে, ঠোঁট খুলে যেই বলতে নিবে, ঠিক তখনই মাহাতিম আস্তে করে মেহিনুরের বাহু দুটো ধরল। বাহু ছুঁয়ে ছুঁয়ে কোমরের দুপাশ ধরে শীতল কণ্ঠে বলল, ডান কাঁধের চুলগুলো সরাও। এমন আদেশ শুনে ভ্যাবাচ্যাকা খায় মেহিনুর। কারণটা না বুঝলেও চুপচাপ মানল। বা হাতটা উল্টো করে ডান কাঁধের কাছ থেকে চুল সরালো। গোছা গোছা চুলগুলো বা কাঁধে টেনে আনলো। মেহিনুর প্রশ্ন বাড়িয়ে কিছু বলতে নিল, আপনি কি? অমনি চোখের কপাট বন্ধ করল মেহিনুর। কোমরের দুপাশ থেকে শক্ত বেড়িবাঁধ তাকে পেঁচিয়ে ধরল। বুক ফুলিয়ে শ্বাস বায়ুটা উচ্চ তরঙ্গে আটকে গেল ওর। হিম করা অনুভূতিতে সিক্ত হলো মেহিনুর। রিনিঝিনি হাত দুটো বিছানার চাদরে খামচে ধরল। ক্লিপশিবের খোঁচা খোঁচা গালটা মেহিনুরের গলায় ছুঁয়ে দিচ্ছে। মানুষটা তপ্ত নিঃশ্বাস ফেলতে নিবিড় কণ্ঠে বলল, মেহিনুর। ডাক শুনে আমতা আমতা করে উত্তর দিল মেহিনুর, জি। সাড়া পেয়ে মুচকি হাসল মাহাতি। মেহিনুরের কাঁধের হাড্ডিতে ঠোঁট রাখল সে। আলতো করে ছুঁয়ে দিতে ঘোর গলা কণ্ঠে বলল, আমি যা বলবো আমার সাথে সাথে বলবে, একটু এদিক ওদিক যেন না হয়। যদি দেরি হয়, খুব অত্যাচার। তাড়াতাড়ি কথা ছিনিয়ে নিল মেহিনুর। বেচুইন কণ্ঠে বলল, না না না, দেরি না, আপনি বলুন, আপনি বলুন। সারা পিঠময় হাত বুলাচ্ছিল মাহাতিম। কোমরের একটা হাত তখনও রাখা। মেহিনুরকে জব্দ করতে গলার ছোট্ট তিলটুকু জায়গায় চুমু বসিয়ে দিল। ধীর কণ্ঠে শুকনো দম্ভ নিয়ে বলল, আমি মেহিনুর আফরিন। মাহাতিমের ফ্যাসাদে কাতর মেহিনুর হালকা গলায় বলল, আমি মেহিনুর আফরিন। আমার স্বামী মাহাতিম আনসারি। আমার স্বামী মাহাতিম আনসারি। শাড়ির সকল কথা মানিয়ে চলব। সকল কথা মানিয়ে চলব। তাহাকে ছাড়িয়া কখনো কোনোদিন যাওয়ার চিন্তা ভাবনা আনিব না। তাহাকে ছাড়িয়া কখনো কোনোদিন যাওয়ার চিন্তা ভাবনা আনিব না। যদি এই ধরনের পরিকল্পনা করি, যদি এই ধরনের চিন্তা করি, একটা লাগাবো, ভুল বলা নিষেধ, বলো যদি এই ধরনের পরিকল্পনা করি। মেহিনুর দম আটকানো সুরে বলল, যদি এই ধরনের পরিকল্পনা করি। মাহাতিম আশ্বস্ত হয়ে বলল, তাহলে আমার স্বামী যা শাস্তি দিবেন তাই আমি মানিয়ে চলব। চোখ কুঁচকে ঠেলে ঠেলে বলল মেহিনুর, তাহলে আমার স্বামী যা শাস্তি দিবেন তাই আমি মানিয়ে চলিব। শেষের কথাটা বলে চোখ খিচালো মেহিনুর। গলায় প্রচণ্ড ব্যথা পেয়ে চোয়াল শক্ত করল। চাদর থেকে হাত সরিয়ে গলার কাছে মাথাটা দু হাতে ধরল। মানুষটার চুলের অরণ্য আঙ্গুলে ছুঁয়ে ছুঁয়ে অনুরোধের সুরে বলল, এবার যে ব্যথা পাচ্ছি, মাফটা মঞ্জুর করলে হয় না? সভ্য ব্যক্তির মতো ছেড়ে দিল মাহাতিম। কোল থেকে নামিয়ে দিল মেহিনুরকে। বিছানা থেকে দু পা ফেলে দাঁড়িয়ে পড়তেই প্রসন্ন সুরে বলল, অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিছু করলাম না। সামনে তোমার বোর্ড এক্সাম। স্পেশাল ডোজটা আপাতত তোলা থাক। জানালাটা খুলে দাও, আমি মোমবাতি জ্বালাচ্ছি। গলায় হাত বুলাতে বুলাতে জানালা খুলল মেহিনুর। এক ঝাঁক বৃষ্টি মিশেল হাওয়া ওর চোখে মুখে ছুঁয়ে দিল। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল মেহিনুর। কি তরতাজা ঠান্ডা হাওয়া। এক রত্নি ধুলো নেই,
গন্ধ নেই, প্রাণবন্ত সজীব হাওয়া। চোখ খুলে বিছানার বালিশ সাজালো মেহিনুর। টেবিলের উপর সাদা লকলকের মোমটা জ্বালালো মাহাতিম। ম্যাচ বাক্সটা টেবিলে রাখতে বিছানার দিকে তাকালো। পূর্ণ দৃষ্টিতে দুটো নেত্রযুগল এক হয়ে আছে। একজনের ঠোঁটে মুচকি হাসির ছোঁয়া, অপরজনের ঠোঁটে বাঁকা হাসির টুকরো। মেহিনুরের দিকে ভ্রু নাচিয়ে মাহাতিম জিজ্ঞেস করলো, কি দেখছো? অকপটে বলল মেহিনুর, আপনাকে। মৃদু হাসলো মাহাতিম, বিছানার দিকে পা ঘোরালো। ঠোঁটে হাসি ঝুলিয়ে এগোতে এগোতে বলল, আমাকে দেখার কিছু নেই। তোমাদের ভাষায় আমি একজন রসকসহীন মানুষ, যার মধ্যে শুধু ভোঁতা অনুভূতি আছে। সেখানে খোঁজাখুঁজি করলে কিছু মৃত স্মৃতি পাবে। মেবি আর কিছুই নেই। বিছানায় শুয়ে পড়েছে মেহিনুর। খাটের বাঁ দিকে মাহাতিমের জন্য জায়গা ছেড়েছে। কাছাকাছি আসতেই বিছানার হাঁটু ফেলে উঠে পড়ল মাহাতিম। খালি জায়গাটা শোয়ার জন্য গা ছাড়বে, তখনই মেহিনুর ব্যস্ত গলায় বলে উঠল, ওখানে ঘুমাচ্ছেন কেন? মাহাতিম আশ্চর্য হয়ে শোয়া থামিয়ে ফেলল। কপালে অসংখ্য ভাঁজ ফেলে বলল, কোথায় ঘুমাবো? তুমি কি নিচে শুতে বলেছ? না করল মেহিনুর। এক প্রস্থ মিষ্টি হাসি দিল। মাহাতিমকে বক্ষস্থলে রাখার জন্য, তাকে কাছে আসার জন্য, তাকে আবদ্ধ করার জন্য দুহাত মেলে দিল। শূন্য দুটি হাতে আঙ্গুল নাড়িয়ে আসতে ইশারা করলো। মাথাটা একবার উঁচু নিচু করে শেষ আহ্বানটা জানিয়ে দিল। আকুল মাখানো প্রীতিপূর্ণ আবদারে ঝাঁপিয়ে পড়ল মাহাতিম। একমাত্র শয্যা সঙ্গিনীর বুকে মাথা রেখে দিল। চোখের পাতা দৃঢ়ভাবে বন্ধ করতে অজানা কারণে চোখ ভিজে এলো। হাতের 5 আঙ্গুলে পিঠের ব্লাউজটা মুঠো করল সে। প্রাণপণে আঁকড়ে ধরে আর্দ্র গলায় বলল, আমাকে ছেড়ে যেও না মেহিনুর, তোমাকে খুব ভালোবাসি। একটু আগে চিৎকার করে কাঁদতে মন চাইছিল, এমন ব্যথা পাচ্ছিলাম আমার কলিজাটা বুঝি দুটো টুকরো হয়ে ছিঁড়ে গেছে। মাথাটা শক্ত করে চেপে ধরল মেহিনুর। চুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে গভীরভাবে চুমু খেলো। পিঠে হাত বুলাতে বুলাতে বলল, ছেঁড়া কাপড় পুড়িয়েছি গো, ওটা কিচ্ছু ছিল না। আপনার কিছুই আমি পুড়াইনি, শুধু ঝাঁঝালো গন্ধ আনার জন্য পর দুটো শুকনো মরিচ পুড়িয়েছিলাম। আর কথা না, আর কিচ্ছু বলবেন না। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখ দুটোকে ঠান্ডা করুন, বুকে একটু ঘুম দিন। আর কথা বলবেন না, ঘুমিয়ে পড়ুন, ধীরে ধীরে ঘুমিয়ে পড়ুন। বৃষ্টি স্নান সকাল, শেষ রাত্রিতে বৃষ্টি হয়েছে। বড় বড় কচু পাতার শিশির জমেছে, রৌদ্রের আলোতে মুক্তোর মতো জ্বলছে। ভোরের আলোটা বাড়তে বাড়তে সকাল হয়ে গেছে। চারিদিকের নীরবতা ভেঙে পাখির কলরব উঠল। বাতাসে বাতাসে এক পশলা হাওয়া মর্মর শব্দ করছে। গৃহস্থ বাড়ির উঠোনে হাঁস মুরগি ছেড়েছে। ধীরে ধীরে প্রাতঃ কাজ সেরে গ্রামবাসীরা জাগছে। দূর দূরান্তে চাকল চাপারি ধ্বনি। কলপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ধুচ্ছে কেউ, কেউ আবার বাঁ হাতের তেলোয় কয়লা নিয়ে সন্তর্পণে দাঁত ঘষছে। গরুর হাম্বা হাম্বা ডাকে ঘুম ভাঙল মেহিনুরের। গোয়ালের কালো গরুটা প্রাতঃকালের খুব ডাকে, একটা মোরগের চেয়ে বেশি ডাক ছাড়ে। দু চোখের পাতা খুলে হাই তুলল মেহিনুর। ঘুমের রেশ নিয়ে শরীর টানা দিতে হঠাৎ বুকের কাজটায় খেয়াল করলো। অমনি তড়িঘড়ি করে থেমে গেল। ভাগ্যিস ঘুমটা গভীর, না হলে ঠিকই জেগে যেত। বুকের মধ্যে ছোট্ট অবুজ বাচ্চার মতো ঘুমিয়ে আছে মাহাতিম। কেউ যেন একরাশ স্নিগ্ধ ঘুমন্ত মুখে লাগিয়ে দিয়েছে। জানালা দিয়ে লম্বালম্বি এক টুকরো রোদ মুখের উপর পড়ছে। মেহিনুর সেটাকে আড়াল করার জন্য ডান হাতে বাধা দিল। মুখ ঝুঁকিয়ে চোখ বন্ধ করে সকালের স্পর্শটা কপালে বসিয়ে দিল। চোখ খুলে হাসি হাসি মুখে বলল, আপনার কপালে থেকে সব চিন্তা দূর হয়ে যাক। জানালা দিয়ে ক্ষণিকের জন্য ঠান্ডা হাওয়া ঢুকলো। ঘুমন্ত মুখের কপালে কয়েকটা চুল উড়ে এসে থামলো। মেহিনুর ডান হাতে তর্জনীতে চুল সরাতেই হঠাৎ কানে অদ্ভুত কিছু ঠেকলো। ব্যাপারটা গুরুত্ব দেওয়ার জন্য তর্জনীটা থামলো মেহিনুর। কয়েক সেকেন্ডের শুধু কান খাড়া রাখলো। নিচ থেকে একটা হইচই শোনা যাচ্ছে। গলাটা বোধহয় বড়মার। বড়মা সাত সকালে কখনো চেঁচায় না। এই বাড়ির একটা নিয়ম আছে, সকাল সকাল বাড়ির মহিলাদের কণ্ঠ উচ্চস্বরে উঠলে সেদিনটা নাকি ভালো যায় না। যদিও এটা কুসংস্কার, কিন্তু ব্যাপারটা মেহিনুরের দাদি মেনে চলত। মেহিনুর উঠবে কি উঠবে না এমন একটা দোটানায় পড়ল। একদিকে ক্লান্ত মাহাতিমের ঘুম, অন্যদিকে বড়মার উচ্চস্বর। মেহিনুরের কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগলো।
বড় মা কিছুতেই অপ্রতিভ আচরণ করে না। বিনা কারণ তো কখনই না। আজ সকাল সকাল নিশ্চয় কিছু হয়েছে। নিচে একবার যাওয়া দরকার, কিন্তু কিভাবে যাবে? মাহাদিমকে সরালেই ঘুম ভেঙে যাবে। এখন উপায় কি? নিচ থেকে শব্দ আরও বেড়েছে। এবার বড় মার সাথে শেফালির কণ্ঠ যুক্ত হয়েছে। হইচই মাত্রাটা অতিমাত্রায় ঠেকেছে। রুমের দরজাটা বেশ দূরে, সেই সঙ্গে দরজাটা কাঠের হবার ফলে শব্দ কম। মেহিনুর গা থেকে হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমন্ত মাহাতিম ঘুমন্ত বাঘের মতো ধরেছে। থাবার মধ্যে শিকারি ধরার মতো শক্ত। মেহিনুর হাল ছেড়ে ব্যথার্ত নিঃশ্বাস ফেলল। ঘুমন্ত মুখে তাকিয়ে উপায়হীন সুরে বলল, আমাকে এভাবে ধরেছেন কেন? আমি কি পালিয়ে যাব? নিচে কতক্ষণ ধরে হাউ কাউ করছে, অথচ আপনাকে উঠাতে। হঠাৎ বাকি কথার মাঝখানে চমকে উঠল মেহিনুর। আপনা আপনি ওর কথায় দাঁড়িয়ে বসে গেল। নিচ থেকে হুঙ্কার গলা ঝরছে। দফায় দফায় গলা উঁচায় বড় মা। মেহিনুর অপ্রস্তুত ভয় নিয়ে অবাক হলো। মাহাতিমও ঘুম ইতিমধ্যে ভেঙে গেল। মেহিনুরকে একবার জিজ্ঞেস করলো মাহাতি, নিচে কিছু হয়েছে? গলাটা বড় মার না, উনি কেন চেঁচাচ্ছে? মেহিনুর অবুঝ ভঙ্গিতে মাহাতিমের দিকে তাকালো। না সূচকে মাথা নাড়িয়ে বলল, আমিও তো জানি না, আপনি ঘুমাচ্ছেন দেখে উঠতে পারিনি। বড়মা অনেকক্ষণ ধরে হইচই করছেন। মাহাতিম এক লাফে বিছানা থেকে উঠল। তাড়াতাড়ি পায়ে টি শার্ট গলাতেই বলল, তুমি আজ তো একটা বোকা। নিচে গন্ডগোল হয়েছে, তুমি আমাকে তুলবে না? বোকার মতো আমার ঘুম দেখার মানে আছে? আল্লাহ জানে নিচে কি হয়েছে। তুমি চটপট নামো, আমি আগে দেখে আসি। মাহাতিম তাড়াহুড়া করে দরজার কাছে গেল। জং ধরা ছিটকিনিটা জোর খাটিয়ে খুলতে আরেক দফা চিৎকার শুনল। চকিত হলো মাহাতিম। এবারের কণ্ঠটা শেফালির। মাহাতিম ছিটকিনিটা হাত রেখে মাথা পিছু ঘোরালো। সোজাসুজি মেহিনুরের দিকে তাকালো। একসাথে দুজন অবাকের কণ্ঠে বলল, মেজমা। শেফালি আলাদা তেজে ঔষধের সুরে বলল, আমি তোরে ত্যায্য ভাইবা ফেলছি। তুই আমার চোখের সামনে দূর হ। আমারে তুই বান্দি পাইছস? জহর মন চায় আইবি, জহর মন চায় আবদার করবি, এতই সোজা লাগে? প্রচণ্ড শোরগোল হচ্ছে, কোনো ক্রমেই সেটা থামছে না। গলা ফাটিয়ে চেঁচাচ্ছে এখন। হইছে যেন কমছে না। দ্রুত দরজার ছিটকিনি খুলে বাইরে গেল মাহাতিম। লম্বা বারান্দা পেরুতেই নিচের দিকে তাকালো। চোখে বিস্ময় নিয়ে ভুরু কুঁচকে ফেলল। মনে মনে উচ্চারণ করলো, এটা এখানে কেন? এই বদমাইশ কি করতে এসেছে? নিচ থেকে চোখ সরিয়ে সিঁড়ি ধরল মাহাতিম। তাড়াতাড়ি পা চালিয়ে নিচে নামলো সে। যতটুকু বুঝতে পারলো, শেফালি এখন চটে আছে। চোখে মুখে রাগী ভাব, দাঁত কিরমির করছে। আগত ছেলেটার গায়ে কালো স্যুট প্যান্ট, ডান হাতে একটা বিফ কেস। বেশভূষার বিদেশি বিদেশি ছাপ থাকলেও চোখে একটা কাঠ ভাব আছে। সুজলা তিরিক্ষ মেজাজে কিছু বলার জন্য অগ্রসর হবেন, তখনই ছেলেটা বাজখাই গলায় চেঁচিয়ে উঠল, আমি আপনাদের চেহারা দেখতে আসি নাই, আমি নিড মানি। আমার টাকা লাগবে। 5 লক্ষ টাকা দেন, নাইলে আমিও এখান থেকে যাইতেছি না। দাদার টাকা পয়সা কেমনে গিলেন আমিও দেখব। কথা শুনে গর্জে উঠল শেফালি। রাগ সামলাতে না পেরে উঠোনের পরিষ্কার ঝাঁটাটা হাতে নিল। এক চোট মারতে নিলে শেফালির রণমূর্তি দেখে তাড়াতাড়ি চোখ মুখ খিচে পিছিয়ে গেল সিফাত। পরিস্থিতিটা দ্রুত সামলানোর জন্য শেফালির ডান হাতটা ধরল মাহাতিম। এক চান্সে ঝাটকা নিজের হাতে নিয়ে শেফালিকে আটকে দিল। শেফালি আরও খেপে গিয়ে চেঁচাতে বলল। সিফাতের দিকে যত প্রাণপণে এগোতে চাইল, ততবার পেছন থেকে 2 হাতে আটকে থাকলো মাহাতিম। অনবরত সে বলতে লাগলো, থামুন মেজমা, মাথা ঠান্ডা করুন, প্লিজ আমাকে ব্যাপারটা দেখতে দিন। এই বদমাইশের সামনে সিন ক্রিয়েট করার প্রয়োজন নেই। অপরদিকে শেফালি বাঘিনীর মতো হামলা করার বাসনায় উচ্চকণ্ঠে বলল, মাহাদিম থামিও না বাবা, থামাইও না। আমারে আইজকা ছাইরা দাও। এই এই হারামজাদারে আমি শিক্ষা দিয়া ছাড়মো। হয় আমার সামনে ভাবিরে কিরম চোখ রাঙ্গানি দেয়, দেখছো তুমি? তুই আমারে পেটে ধরছস, আমারে পালছস তুই। পালনের যখন বয়স হইল তুই টেহা চাইতে আইসস। তোরে তো ঝাঁটি দিয়া বাড়াইয়া বাড়াইয়া খেদান দরকার। ছাড়ো মাহাতিম, আমারে ছাইরা দাও। এই কুলাঙ্গারের বাচ্চারে সোজা করুম, ওরে আমি ছাড়মো না। অনেক কষ্টে শেফালিকে থামালো মাহাতিম। শান্ত করে এক সাইডে দাঁড়াতে বলল। সুজলার দিকে তাকালো মাহাতিম। সম্পূর্ণ ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, বড় মা, আপনি কি একে রাখতে চান? ডান হাতের তর্জনী তুলে সিফাতের দিকে ইশারা করলো মাহাতিম। উত্তরের আশায় তাকিয়ে রইল সুজলার দিকে। একমাত্র সুজলার কথায় সব কিছু স্থির করবে। সুজলা 2 মিনিটের মতো নীরব থেকে গম্ভীর গলায় বলল, আমি একে চিনি না। মেজ বউ
একে চায় না। বাড়িটা আপাদমুক্ত করো মাহাতিম। আমার কোনো আপত্তি নেই। নাস্তা বানানোর সময় হয়েছে, আমি রান্নাঘরে যাচ্ছি। একটু একটু করে বাঁকা হাসিটা ফুটে উঠল ঠোঁটে। ঠিক অমন উত্তরটাই মাহাতিম চেয়েছে। সুজলার কাছ থেকে যোগ্য জবাব পেয়ে মাথাটা সামনে ঘোরালো সে। সরাসরি তাকালো সিফাতের দিকে। তর্জনী নামাতে নামাতে বাঁকা হাসিটা মিলিয়ে দিল। একদম হাসিহীন ঠোঁটে পাষাণের মতো তাকালো। সিফাত যতই ভয় পাক হাবভাব বুঝতে দিল না। কিন্তু বেচারা সিফাত পরের কীর্তি সম্বন্ধে অবগত না। মাহাতিম ওর দিকে এক পা করে এগোতেই কাটকাট সুরে বলল, দ্য ইউনাইটেড আরব আমিরাত, সেখান থেকে ইউনাইটেড স্টেটাস। নিউ ইয়র্কের মতো বড়লোকি জায়গায় জুয়া খেলা শুরু। কেশিনাথের লাখ লাখ টাকা হার। গাম্বলিং করতে করতে সব অর্থ শেষ। দেশে ফেরার টাকা ছিল না। এক আমেরিকান নারীকে প্রেমের জালে ফাঁসানো, কিছু টাকা উদ্ধার। তারপর সিফাতের মুখ ভয়ে ভয়ে কালো, গলাটা একদম শুকিয়ে গেছে। ভীতিপ্রবণ অবস্থা সারা মুখে ছড়িয়ে আছে। মাহাতিম একটা তাচ্ছিল্যের হাসি দিল। ঠোঁট গোল করে ছোট্ট একটা শীষ বাঁচাতে বাঁচাতে ডান হাতে প্লেনের উড়ার ইঙ্গিত দিল। ভ্রু দুটো দুবার নাচিয়ে সিফাতের উদ্দেশ্যে বলল, তারপর বিদেশ টু বিটি, তাই না মিস্টার স্টিফেন? বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে গেল সিফাত। চোখ দুটো গোল গোল করে আস্তে করে ঢোক গিলল। এই লোকটাকে কিভাবে এত কিছু জেনেছে? চুটিয়ে ঘামছে সিফাত। প্যান্টের লেফট পকেট থেকে রুমাল বের করতেই ভীতিপ্রদ কণ্ঠে বলল, হু আর ইউ? একগাল হাসি দিল মাহাতিম। গলা খাকারি দিয়ে হাত দুটো প্যান্টের পকেটে গুজল। মাথাটা বামে ফিরিয়ে চোখ দুটো ঠিক দোতলার দিকে রাখলো। ওরকম চাহনি দেখে সিফাত খানিকটা ঘাবড়ে গেল। অন্যদিকে তাকালো কেন? সেও মাহাতিমের দৃষ্টি লক্ষ্য করে দোতলার দিকে চাইল। কপালের বাঁ দিকটা রুমালে মুছছিল সে। তৎক্ষণাৎ কিছু দেখতে পেয়ে বাঁ হাতটা থেমে গেছে। ভূত দেখার মতো ঠোঁট ফাঁক করল সিফাত। ও যুবকের মতো একবার দোতলার দিকে তাকালো, আরেকবার তাকালো মাহাতিমের দিকে। দোতলায় তখন মেহিনুর দাঁড়িয়ে আছে। সে ছোট্ট শৈশব বাচ্চাময় চিত্র আর নেই। বদলে গেছে মেহিনুর। যৌবনে পদার্পণ করা টকবগে যুবতী এখন যেন সদ্য ফোটা ফুলের মতো মায়াবী। চোখের চাহনি, মুখের শ্রী, দেহের গড়ন সব মিলিয়ে সুরসুন্দরী। সিফাতের অবাক চাহনি দেখে মেহিনুর অস্বস্তি বোধ করল। এক দৌড়ে বারান্দা পেরিয়ে রুমে ঢুকল। সিফাত চোখ নামিয়ে মাহাতিমের দিকে চাইল। মনটা প্রচুর খচখচ করছে। অনেক কিছু জানার জন্য অস্থির লাগছে। মাহাতিম ওর প্রশ্নাতুর অবস্থাটা বুঝতে পেরে বলিষ্ঠ কণ্ঠে বলল, মোল্লাবাড়ির ছোট নাত জামাই মাহাতিম আনসারি। পেশায় বাংলাদেশ নেভির সদস্য। বয়সে আপনার চেয়ে সিনিয়র আছি। সম্পর্কের দিক থেকে কিছুটা ছোট। এত সব তথ্য কিভাবে জোগাড় করলাম নিশ্চয়ই সেটা ব্যাখ্যা দিতে হবে না। সিফাত নিজেকে সামলে নিল। কথাবার্তার খুব সাবধানে বলতে হবে। একটু বাজে আচরণ করা যাবে না। নেভালের লোকজনের ভালো না। এদের মেজাজ খুব চড়া। কখন কি করে বসে কিচ্ছু বলা যায় না। একটু আগে যে লোকটা হাসতে হাসতে কথা বলল, এখন তার মুখের অবস্থা অবর্তনীয়। একবারে চেঞ্জ অবস্থা। সিফাত খুব মাপজোগে করে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন আমার পেছনে লোক লাগিয়েছেন? আমি তো আপনাকে চিনি না। আপনি কি করে আমার পরিচয় পেলেন? মাহাতিম কোনো জবাব দিল না। দেওয়ার প্রয়োজন বোধ করল না। এই বদমাইশের সাথে কথা বলতে অসহ্য বোধ হচ্ছে। এর চেহারা দেখলে তরুণের কথা মনে পড়ছে। এই বদমাইশটা ওই শয়তানকে বন্ধু পাতিয়েছিল। মাহাতিম কোনো ভনিতা না করে মদ্দা কথায় ফিরল, আপনি কি মাল নেবেন না বিদায় হবেন? কথাটা ধরতে পারল না সিফাত। ফ্যালফেল তাকিয়ে থাকতেই বোকা গলায় বলল, জি। কিছুক্ষণ নীরব থাকলো মাহাতিম। পকেটে এখনও হাত দুটো গোজা। সিফাতের দিকে তাকিয়ে থাকতে দ্বিতীয়বার শুধালো, কিছুটা গাম্ভীর্যের সাথে প্রতিটা শব্দ থেমে থেমে বলল, আপনি কি মাল নিবেন নাকি বিদায় হবেন? মাল শব্দটা শুনে সিফাত টাকার কথা ভাবল। মাহাতিম বোধহয় টাকার ব্যাপারটা অন্যভাবে বোঝাচ্ছে। এক প্রকার মুগ্ধ হলো সিফাত। এরকম বোন জামাই পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। কি সুন্দর করে মালের কথাটা তুলল। সিফাত মিষ্টি মধুর হাসিতে সায় জানিয়ে বলল, আমি মাল নেব ভাইজান। তখন তো 5 চেয়েছি, এখন আপনাকে দেখে 10 বলতে চাচ্ছি। এক কাজ করুন, আপনি খুশি হয়ে 10ই দিন। জিনিসপত্রের যা দাম বুঝিনি তো সমস্যা। মাহাতিমও তাল মিলিয়ে হাসল। সিফাতের কথায় হাস্যমুখে সায় দিল। পকেট থেকে ডান হাত বের করে কপালের ডান দিকটা চুলকাতে লাগলো। সিফাত বেজায় খুশি। পুরো 10 লাখ টাকা দিচ্ছে। খুশিতে গদগদ হয়ে যেই হি হি টাইপ হাসি দিবে
প্রচণ্ড শব্দে বাঁ গালে চড় পড়ল। গালের চামড়াটা বুঝি ধাই ধাই করে জ্বলছে। কানটা তবদা লেগে ভোঁ জাতীয় শব্দ হচ্ছে। কঠিন এক চড় খেয়ে মাথা ঝাঁকানি দিল সিফাত। চোখে এখন ঝাপসা দেখছে। দোতলা থেকে সম্পূর্ণ দৃশ্য দেখছে দু বোন। সাবার রসের দৃষ্টিতে তাকিয়ে আছে। কাজটার প্রতি সম্মান জানিয়ে দাঁত চিবিয়ে বলল, একদম ঠিক আছে, খুশি হয়েছি। মাহাতিম ভাইয়া, আরো মারো, আরো মারো, পিটিয়ে একটা বিদায় করো, যেন জীবনও এখানে না আসে। পাশেই অসহায় চোখে তাকিয়ে আছে সুরাইয়া। সিফাতের দরুণ দশা দেখে কিছুতেই ভালো লাগছে না। যত কিছুই হোক, ওর তো ভাই, ওকে তো এক সময় দেখে দেখে রেখেছে। কোনোদিন অন্যায় করেনি ওর সাথে। ছোটবেলায় কথাগুলো ভাবলে আজও খুব খারাপ লাগে। সিফাতকে দাদা ডাকতো সে। সেই দাদা কত বছর পর ফিরেছে, কিন্তু দাদা আজ এমন কেন? সেই দাদাটা কোথায় হারিয়ে গেল? যে দাদাটা সুরাইয়ার জন্য চকলেট এনে দিত, মাথায় তুলে কিনে আনতো, মায়ের খুব ভক্ত ছিল, সে আজ কোথায়? কেন সিফাত দাদা কুলঙ্গের ফাঁসলো? ওই তরুণের মতো নেশাখোর কেন পছন্দ করলো? পুরনো কথা ভাবতে গিয়ে চোখ দুটো ভিজে এলো। খুব সাবধানে আঁচল টেনে চোখ মুছে নিল। সাবা আর চোখে ব্যাপারটা লক্ষ্য করে সুরাইয়ার দিকে তাকালো। নিচু সুরে বলল, তোর খুব খারাপ লাগছে না? সুরাইয়া চোখ মুছা থামিয়ে সাবার দিকে তাকালো। ঠোঁটে অপ্রস্তুত হাসি টেনে এড়ানোর জন্য বলল, রাগ জেগে পড়তে পড়তে চোখটা নষ্ট হয়ে যাচ্ছে বুবু, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না, খুব পানি পড়ে। সাজানো মিথ্যে শুনে মিচকি হাসলো সাবা। বাঁদিকে কোণে গোতা মেরে ফাজলামি করে বলল, এই তো আর কটা দিন, তারপরও তুইও মেহনুরের মতো আকাম করবি, সারা রাত জাগবি, জামাই পালবি, ব্যাপারটা ঠিক আছে না সুরাইয়া? লজ্জায় অবাক হলো সুরাইয়া। কপট রাগ দেখিয়ে বলল, কি খারাপ? তুমি দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছ বুবু, এটা ঠিক না। আমি কিন্তু বড় মার কাছে বিচার দেব। সুরাইয়ার রাগ দেখে পাত্তাই দিল না সাবা। উল্টো মুখ ভেঙচির বলল, যা যা বলগা, তোকে আমি ভয় পাই নাকি? তুই একদিন দিয়ে আম্মার কাছে যাবি, আমিও তোর ফেলটুস খাতা মেজমার হাতে গুজে দেব। সুরাইয়া কিছু বলার সুযোগ পেল না। আর কথা এগুলো না। পরিবেশটা ইতিমধ্যে গরম হয়ে গেছে। দু বোনের দৃষ্টি নিচের দিকে থেমেছে। সিফাতের অবস্থা দেখে সুরাইয়ার খুব খারাপ লাগছে। তা সে খপ করে সাবার হাত ধরল। ভয় কাতরের দৃষ্টিতে নিচে তাকিয়ে থাকলো। সিফাতের মুখ বরাবর চরম একটা ঘুষি পড়েছে। সেই ঘুষিতেই নাকের ছিদ্রপথে টলটল করে রক্ত বেরোচ্ছে। এতটুকুতে থামেনি মাহাতিম। আরেক জোটে আঘাত কান বরাবর মারল। ওই দৃশ্য দেখে চোখ খিচালো ওরা। দ্রুত সুরাইয়ার হাত ধরে রুমে ঢুকলো সাবা। ওই নৃশংস মারগুলো দেখার মতো না। সকালটা বিশ্রীভাবে শুরু হলো একের পর এক ঘটনা। যেই ঘটনা সব কিছু বিগড়ে দিল। কেউ বুঝতে পারেনি, ধরতে পারেনি এমন কিছু হবে। এক অদৃশ্য ঝড় দামামা বাজিয়ে আছড়ে পড়বে। সিফাতের আগমন নিয়ে ক্ষুণ্ণ ছিল সবাই। তাকে বিদায় করার পর স্বস্তি পায় তারা। মাহাতিমের বেধড়ক পিটানোর নিয়ে কোনো আপত্তি ছিল না। সকালের নাস্তা খেতে টেবিলে বসে সবাই। গতকাল দুপুরে এসেছে মাহাতিম, হুট করেই এসেছে। মেহিনুর যখন অনুষ্ঠান ছেড়ে বাড়ি চলে আসে তখনই সুজলা আসল ঘটনা বুঝতে পারে। রান্নার আয়োজন শুরু করতেই কালো জিপটা হাজির হয়। মাহাতিম যখন ক্লান্ত শ্রান্ত অবস্থা নিয়ে বাড়িতে ঢুকে তখনই সুজলার চাপাচাপিতে পুরো ঘটনা বলে ফেলে। সব কিছু শোনার পর ছেড়ে দেয় সুজলা। হাত মুখ ধুয়ে খেতে বসে মাহাতিম। ঠিক তখনই জানতে পারে মেহিনুর খায়নি। আসার পরপরই দরজা সেটে ঘুমিয়েছে, কারোর সাথে দেখা করেনি। মাহাতিম সবটা শোনার পর সুজলার কাছে অনুরোধ করে। ভুল বোঝাবুঝির ব্যাপারটা মেটাতে চায় সে। তবে রাতের ঘটনার স্রেফ সাবা সুরাইয়া জানে। পোড়াগন্ধের ইতিহাস তারাও চুপি চুপি দেখেছে। মেহিনুর যখন মরিচের জন্য রান্নাঘরে যায় তখনই তারা মরিচ আনার কাহিনী দেখতে পায়। মেহিনুর নাক মুখ চেপে মরিচ পুড়িয়ে দরজার পাশে রাখে। সেই দরজার নিচে দিয়ে মাহাতিমের কাছে পৌঁছায়। কাঠের দরজা ঠেলে মেহিনুর ঢুকলো। চোরের মতো পা ফেলে বিছানার দিকে তাকায়। সর্বপ্রথম বুকের উঠানামাটা দেখে। কবে জানি বুকটা স্থির হয়ে যাবে, শরীর হবে ঠান্ডা। যেই মাতৃস্পর্শের কাছে 17টা জীবন কাটলো, সেটা ছুতে গেলে ঠান্ডা অনুভব হবে। এমন একটা অনুভূতি কি করে সহ্য হবে? জীবন্ত মানুষটা হুট করে চলে যাবে। কান্নার আবেগটুকু খুব দামালভাবে আটকায়। মায়ের সামনে কাঁদা যাবে না, একটুও কাঁদা যাবে না। সেই শারীরিক যন্ত্রণার দিনের পর দিন ভুগেছে। তার নরম মনটাকে কষ্ট দেওয়া ঠিক না। মেহিনুর নিজের ঠোঁটে জিভ বুলিয়ে ধাতস্থ হয়। পা টিপে টিপে মায়ের কাছে যায়। শিউরে কাছের বসে ঘুমন্ত মায়ের রোগা কপালে হাত রাখে। একটু একটু করে চোখের পল্লব মেলে মাহমুদা।
কয়েক মিনিট চেষ্টার পর স্পষ্ট দেখতে পায় মেয়েকে শাড়ি বেশে দেখে খুশি হয়। ফ্যাকাশে ঠোঁট একটুখানি হাসে। ওই হাসিটুকু মেহিনুরের বুকটার তীরের মতো বিঁধেছে। মা আর থাকবে না এমন একটু সুর বাজে। মেহিনুর খুব আলতো করে কপালে হাত বুলায়, মিষ্টি একটা হাসি দিয়ে বলে, তুমি হাসছো কেন মা? আমাকে খুব বাজে দেখাচ্ছে? মেহিনুর কথাটা ইচ্ছে করে বলে, মায়ের মুখ থেকে মূল্যবান প্রশংসাটা দু কানে শুনতে চায়। মাহমুদা মলিন কণ্ঠে দম ছেড়ে ছেড়ে বলে, তোকে খুব সুন্দর লাগে রে মা। আল্লাহ পাক তোকে সব সৌন্দর্য দিয়ে আমার গর্ভে পাঠিয়েছেন। আমি ধন্য রে মা, এবার একটু শান্তিতে যেতে পারবো। সাথে সাথে সুন্দর আকাশের মেঘের বাজ পড়ল। খুব কষ্ট করে ভেতরটা সামলালো মেহিনুর। কোনোভাবে মাকে বুঝতে দিল না। ঈষৎ রাগ দেখিয়ে বলল, তুমি আমাকে তাড়াতে চাচ্ছ তাই না? চাচ্ছ যে আমি এখান থেকে বিদায় হই, এই বাড়ি থেকে চলে যাই? তুমি এটাই চাচ্ছ না বলো? পাঙ্কুশ মুখের হাসে মাহমুদা। মেয়ের কথা শুনে খুব হাসতে মন চাইছে। শরীরে সেই বলটুকু শূন্য। বারবার শ্বাসনালীতে দম ফুরিয়ে আসছে। খুব খারাপ লাগছে। তবুও মাহমুদা সব কিছুর অগোচরে করল। মেয়ের সান্নিধ্য পেয়ে শান্ত কণ্ঠে বলল, তোর ঘরে প্রথম সন্তান যেন একটা মেয়েই হোক। মাহাতিমের জীবনে আরেক মায়ের আদর আসুক। আমি তো মা থাকবো না? তোর মেয়েটা মায়ের মতোই ভালোবাসিস। আমার শেষ সময়ে যেভাবে পাশে থাকলি, তোর মেয়েটাও দেখিস কত আপন করে নেয়। কোনোদিন মাহাতিমের সাথে দুর্ব্যবহার করবি না। যত ঝগড়াঝাটি হোক, যত কাটাকাটি হোক, কোনোদিন আলাদা থাকবি না। এখানকার যুগ বিষাক্ত যুগ রে মা। এই যুগের তালে তালে নিজের শেষ করিস না। মনোমালিন্য হলে মাহাতিমকে সময় দিবি। খবরদার স্বামীর মুখে মুখে তর্ক করবি না। এইসব শয়তানের প্রয়োজর। তোর দাদি সবসময় তিন বউকে বুঝ দিত। আমি জীবনও তোর দাদা দাদিকে আলাদা থাকতে দেখিনি। কথাগুলো মনে রাখিস মেহিনুর। আজীবন তো চুপচাপ থাকলি, এখন একটু কথা বলা শিখিস।